অ্যাভারেজ। ক্লিয়ার করতে পারলাম কি পারলাম না? এবার এটাতে কি হয়েছে, আমাদের চরিত্র গঠন হয়েছে। কি চরিত্র গঠন? ফাঁকিবাজি, চিটিংবাজি, মিথ্যে কথা, না খাটা, কামচুরি, ডিসঅনেস্টি, কমিটমেন্টের কোনো ভ্যালু নেই। 10 বছর পড়াশোনা করেছি, 10 বছর প্রতিবার কমিটমেন্ট করছি, এই বছরটা ভগবান পাস করে দাও, পরের বছর ডেডিকেশন করো। তো কমিটমেন্টের কোনো ভ্যালু নেই। সাবকনসিয়াস মাইন্ড তৈরি হয়েছে কি করে? সাবকনসিয়াস মাইন্ড জানে আমি কে, সাবকনসিয়াস মাইন্ড জানে যে আমার কথার ভ্যালু কি, সাবকনসিয়াস মাইন্ড জানে যে আমি কি জিনিস, আমার ভ্যালু কি, জিরো। কে তৈরি করলো এই সাবকনসিয়াস মাইন্ড? আমি নিজেই তৈরি করেছি। এটা ক্লিয়ার? ইয়েস অর নো? সাবকনসিয়াস মাইন্ড জানে আমরা টপের জন্য না, আমরা পার্টি মাল। কোনদিন 12 বছরে 15 বছরে কোনদিন ভেতর থেকে এরকম আওয়াজ আসলো না যে আমি স্কুলে টপ করে দেখাবো? কোনদিন আওয়াজ আসেনি। কেন আসেনি? কারণ আমি জানি আমি টপ করতে পারবো না, আমার জন্য না। আমি তো সাধারণ অ্যাসোসিয়েট, আমি তো সাধারণ স্টুডেন্ট। এবার ওই ছেলেটাই যখন স্মার্ট ভ্যালু পাবে, উল্টো হবে কি? আওয়াজ পাচ্ছি না, উল্টো হবে কি? নো, কমিটমেন্টের কোনো ভ্যালু নেই। স্মার্ট ভ্যালু করার ইচ্ছা আজকে জাগে, কালকে আবার নেমে যায়। কমিটমেন্টের কোনো ভ্যালু নেই। যে দুদিন আগে বাড়িতে বলছে মা কিছু করে দেখাবো, 4 দিন পরে গিয়ে সিনিয়রকে এসে বলছে আমার না, মা আমাকে গালাগালি দিচ্ছে। জেদের কোনো ভ্যালু নেই, কমিটমেন্টের কোনো ভ্যালু নেই। কাজ করে, কাজটাকে ফাঁকি মেরে যতটা করা যায়, হচ্ছে না বলে যতটা পার পাওয়া যায়, কিছু করার নেই। চরিত্র এইভাবে গঠন হয়েছে এত বছর ধরে। ইয়েস অর নো? 18 বছর বয়সে স্মার্ট ভ্যালু পেয়েছে, লাকিলি। 18 বছর বয়স অবধি তৈরি হয়েছে কি? যেমন তৈরি হয়েছে ওইভাবেই স্মার্ট ভ্যালু করতে চাইছে, আর ওইভাবেই স্মার্ট ভ্যালু করে সারা জীবন পার পাওয়া যায় না, তো সাকসেস ওইভাবে পাওয়া যায় না। হ্যাঁ কি না? আমার কথা তো হয়ে যাচ্ছে। ইয়েস অর নো? ইয়েস। তার মানে যার কমিটমেন্টের ভ্যালু নেই, যার মাইন্ডসেট নেই, যে কোনোদিন অনেস্ট হতে শেখেনি, কিছু করতেই হবে এই ব্যাপারটা 15 বছরে কোনোদিন তৈরি হয়নি, যার চিন্তা ভাবনা সে জানে আমি অ্যাভারেজ, আমি কোনোদিন বড় কিছু করতে পারবো না, তারা স্মার্ট ভ্যালুতে এসে তাদের প্রবলেমটা হলো 99% কেসেস তাদের ফেলিয়ার রেজাল্ট আছে। কেন রেজাল্ট আছে? স্মার্ট ভ্যালুটা কঠিন ছিল তাই না, স্মার্ট ভ্যালুটাও তারা সম্ভব হতো না তাই না। প্রবলেমটা স্মার্ট ভ্যালুর জন্য না, প্রবলেমটা যদি স্মার্ট ভ্যালুর মতো আরেকটা বড় প্ল্যাটফর্ম পেতো ওখানেও তাই হতো, কারণ ওইভাবেই বিল্ড হয়েছে। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস। তাহলে ওকে যদি এখন আলাদা কিছু করতে হবে তাহলে কি করতে হবে? পুরোটা আগে ট্রান্সফরমেশন করতে হবে, পুরোটা চেঞ্জ করতে হবে। পুরোটা মানে এখানে, পুরোটা মানে এখানে। স্মার্ট ভ্যালুতে তো আসার পরে এত লিডারদেরকে দেখার পরে সুজিতকে দেখছে, প্রণবকে দেখছে, দুর্গাকে দেখছে, এরকম না জানে কত লিডারকে দেখছে, রাকেশকে দেখছে, রাজুকে দেখছে, এরকম অনেক লিডারকে দেখছে, ঘনশ্যামকে দেখছে, এরকম অনেক লিডারকে দেখতে পাবে। কিন্তু ওর মনে হয় না 99% অ্যাসোসিয়েট 100 জন যদি ট্রেনিং এ বসে থাকে 99 জনের ভেতরে কোনোদিন আসে না, বিলিভ আসে না, ভেতর থেকে মনে হয় না যে আমি এখানে যাওয়ার জন্যই স্মার্ট ভ্যালু পেয়েছি, আমি এখানে যাবো। ভেতর থেকে কোনোদিন ওই জায়গাটায় আসে না আমি এই দিকে যাবো, আমি এখানে যাবো, আমি কালকে গোল্ড অ্যাচিভার হবো, আমি সুপার স্মার্ট অ্যাচিভার হবো, আমি স্মার্ট ভ্যালু থেকে দাদাটার মধ্যে একটা ফার্স্ট গাড়িটা এইটা কিনবো, আমি রেকগনিশনে পিন পাবো। মানে বসে আছি আমি ওখানে, ওটা ম্যাটার করে না, ম্যাটারটা করে হলো বসে ওখানে আছি কিন্তু মনটা আছে আমি এখানে যাবো, তার জন্য ওখানে বসে আছি কিন্তু 2 বছর পরে আমি এই স্টেজে আসবো। বসে আছি আমি ওখানে, বাট আমি কালকে এখানে ট্রেনিংটা দেবো, ফিল করা যে কালকে যখন আমি ট্রেনিংটা দেবো আমি কি কালারের শার্টটা পরবো, কালকে যখন আমি ট্রেনিংটা দেবো আমার টাইটা কি কালার হবে, কালকে যখন আমি ট্রেনিংটা দেবো তখন আমি কোন বাইকটা করে ঢুকবো হলে, কালকে যখন আমি ট্রেনিংটা দেবো আমার নেক্সট গাড়িটা কি হবে, আমি যেখানে ট্রেনিংটা দেবো সেই সময় আমার পিনটা কি হবে, আমি যখন ট্রেনিং দেবো তখন কত মানুষ আমার জন্য হাততালি দেবে, আমি যখন ট্রেনিং দেবো তখন আমি কত ঘন্টা ট্রেনিং দেবো, আমি যখন ট্রেনিং দেবো তখন আমার ট্রেনিং এর টপিক কি হবে, আমি কি শেয়ার করবো। যে বসে আছে ওখানে কিন্তু তার মাইন্ড আছে এখানে, সে জানে আমি এখানে যাবো, সেই যাবে।
পৃথিবীর বুকে যত সাকসেসফুল মানুষ তৈরি হয়েছে সবার এক কথা, যেটা মানুষ ফিল করে, যেটা মানুষ মনে করে, আর যেটা মানুষ বিলিভ করে যে আমি পাবো, যে বিলিভ করে নিচে আমি ওখানে যাবো, তার জার্নি তাকে অতদূর নিয়ে যাবে। যে কোনোদিন মানতেই পারে আমি যাবো, তার জার্নি ঘটতে যাবে, সে কোনোদিন অতদূর যেতে পারবে না। এটা ক্লিয়ার? আমার কথাটা বুঝে যাচ্ছে? হ্যাঁ কি না? এটাই সিম্পল ডিফারেন্স। স্মার্ট ভ্যালু পেলে কেউ ওখান থেকে এত দূর আসে না। স্মার্ট ভ্যালু পাওয়ার পরে যে জানে, যে বিলিভ করে, যে মানে, ভেতর থেকে মানে, দুনিয়াকে বলার জন্য না, যে মানে, যে বিলিভ করে ফেলেছে যে আমি তো চলে যাবো এত দূর, আমাকে এখানে যেতে হবে, এটাই আমার ড্রিম, এটাই আমার ইন্টারেস্ট, এটাই আমার স্বপ্ন, তারাই কিন্তু একমাত্র এই জার্নিটা কভার করতে পারবে। বাকিরা এই জার্নিতে ডিস্ট্র্যাক্ট হয়ে যাবে, কারণ ডিস্ট্রাকশনের অনেক রাস্তা আছে, তাদের ডিসিশনের কোনো ভ্যালু নেই। কিছু কিছু সিম্পল জিনিসের জন্য মানুষ সাকসেসফুল হয়, সিম্পল জিনিস। আমি একটা সিম্পল কোশ্চেন করছি, আই হোপ সবাই অ্যান্সার দিতে পারবে। একবার একটা স্কুলে একটা বাচ্চাকে জিজ্ঞাসা করা হয়েছে কোশ্চেন, টিচার জিজ্ঞাসা করেছে যে একটা বেঞ্চের মধ্যে 4টে বিড়াল আছে, একটা বেঞ্চের মধ্যে 4টে বিড়াল আছে, তার মধ্যে 3টে বিড়াল ডিসিশন নিয়েছে ঝাঁপ মারা, তাহলে কটা বিড়াল থেকে গেল? 4টে। একটা থেকে গেল? 4টা। কি করে? 4টা। ডিসিশন নিয়েছে, কোনো ঝাঁপ দেয়নি। ডিসিশন নেওয়া আর ঝাঁপ দেওয়ার মধ্যে ডিফারেন্স আছে। আগে ডিসিশনটা নিতে হবে, তারপর ডিসিশন নেওয়ার পরে অ্যাকশনটাও নিতে হবে। ইয়েস অর নো? তো এবার কোশ্চেন হলো আমি ডিসিশনটা নেব কেন? এবার ডিসিশন নিতে কতদিন লাগে? ডিসিশন নিতে কতদিন লাগে? আমার এত বছরের আমি এক্সপেরিয়েন্সে দেখেছি, মানুষ যেদিন রিয়েলি ডিসিশন নেয়, রিয়েলি কমিটেড হয়, রিয়েলি ও ভেতর থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায়, কমিটেড হয়ে যায়, আমাকে স্মার্ট ভ্যালু করে এত দূর যেতে হবে, তার 3 বছর লাগে, জাস্ট 3 বছর লাগে, 1টা বছর বেশি লাগে না, তার জাস্ট 3 বছর লাগে মানুষকে ওখান থেকে পুরো ট্রান্সফার হতে, 360 ডিগ্রি চেঞ্জ করতে 3 বছর লাগে। কিন্তু ওই ডিসিশনটা নিতে কত বছর লাগে? ডিসিশনটা নিতে হয়তো কেউ প্রথম 1 বছরে ডিসিশনটা নিয়ে ফেলে, কারণ প্রথম 6 মাস পরে ডিসিশনটা নেয়, আবার কারোর হয়তো 3 বছর পরে গিয়ে ভেতর থেকে আওয়াজ আসে না আমাকে স্মার্ট ভ্যালুটাই করতে হবে, আবার কারোর হয়তো 5 বছর টাইম পাস করার পর মনে হয় এবার আমাকে স্মার্ট ভ্যালুটা সিরিয়াসলি করতে হবে। এটা ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? ডিসিশন নিতে মানুষের অ্যাকচুয়ালি টাইম লাগে, 90% টাইমটাই লাগে ডিসিশন নিতে। ট্রেনিং এ আসছি, ট্রেনিং এ যাচ্ছি, তার মানে আমি অ্যাচিভার হয়ে যাবো। ট্রেনিং এ আসা যাওয়ার সাথে লিডার হওয়ার কোনো সম্পর্ক নেই। ট্রেনিং এ আসা যাওয়ার সাথে লিডার হওয়ার কোনো সম্পর্ক নেই। ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? ট্রেনিং এ আসা যাওয়ার সাথে লিডার হওয়ার কোনো সম্পর্ক নেই। স্কুলে আসা যাওয়ার সাথে ফার্স্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। যারা স্কুলে আসতো আর যেত তারা কি ফার্স্ট বেরিয়েছে? ফার্স্ট কারা বেরিয়েছে? বেসিক ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। একটা ছেলে যে ফেল করে তার মধ্যে আর একটা ছেলে যে স্কুলে ফার্স্ট হয় তার মধ্যে বেসিক ডিফারেন্স কি জানি? ডিফোকাসের থেকে বেসিক ডিফারেন্স হলো বিলিফ সিস্টেম। বিলিফ সিস্টেম ডিফোকাস 100%। আর ডিফোকাসের পিছনে কারণ ওই যে কথাটা বলে ভালো লাগে, ডিফোকাসের পিছনে কারণটা কি? ও ফোকাসই হয়নি বলে। কারণটা কি? কারণটা হলো পড়াশোনা বছরের পর বছর করছে, হোয়াই ক্লিয়ার নেই, আমি পড়াশোনাটা করছি কেন? আমি পড়াশোনাটা করছি কেন? আমি কোচিংয়ে যাচ্ছি কেন? আমি স্কুলে যাবো কেন? আমি পড়াশোনাটা প্রতি বছর করবো কেন? এই কেনটাও নিজের না, কেনটা পিছন থেকে ধাক্কা মারা হয়েছে। মা বাবা সারাদিন খাটছে, পয়সা খরচা করে ছেলেকে নিয়ে স্বপ্ন দেখছে আমার ছেলে পড়াশোনা করবে, মা বাবা ধাক্কা, ওর নিজের ভেতর থেকে আসে যে আমার দরকার। কি মনে হয় কথাটা ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই আজ পর্যন্ত, আমি আমার ভাইয়ের এডুকেশন লাইফে আমি আমার ভাইকে কোনদিন দেখিনি 10টার পরে বই নিয়ে বসেছে রাখতে পারে। পরীক্ষা কালকে বেলা হলো, আজকে 10টার সময় ঘুমাবে তো ঘুমাবে। আমি আমার ভাইয়ের মধ্যে কোনোদিন দেখিনি বছরের শুরুতে, বছরের মাঝে এবং বছরের শেষে কোন রকম মানসিক চেঞ্জেস এসেছে।
বছরের শুরুতেও ক্যাজুয়াল, বছরের মাঝেও ক্যাজুয়াল, আর পরীক্ষার আগের দিনও ক্যাজুয়াল। এটা ক্লিয়ার? কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ কি? তাহলে ওর পড়াশোনা নিয়ে বেশি সিরিয়াস কে? ও না, ওর পড়াশোনা নিয়ে বেশি সিরিয়াস হলো আমার মা। তার মানে ইমোশনটা কার? মায়ের। ইমোশনটা মায়ের, ইমোশনটা ওর না। ইমোশনটা মায়ের, বিকজ ইমোশন এই কারণে, কারণ আমার মা চায় যে আমার ছেলে পড়াশোনা করুক, তার পিছনে একটা কারণ আছে। কেন কেন চায়? আমার ভাই কোনোদিন সিরিয়াস হলো না, কারণ ওর কাছে কেনটা ক্লিয়ার হলো না 10-15 বছরে। কেন করতে হবে তোকে? এটা ক্লিয়ার? কথাটা বোঝাতে পারছি না? বোঝাতে পারছি? কথাটা বোঝাতে পারলাম? হ্যাঁ কি? তো কি ফোকাস কেন? কারণ ও জানি না আমি কেন করছি। হ্যাঁ কি না? ইয়েস। সেকেন্ড, এই ডিফোকাস থাকতে থাকতে একটা হ্যাবিট তৈরি হয়ে গেছে। এখানে যখনই ডিফোকাসিং চলে আসবে, মানুষ ওরকম ক্যারেক্টার হয়ে যাবে। আর ওই ক্যারেক্টার হতে হতে মাইন্ড ওইভাবে প্রোগ্রাম হবে। আর ওই মাইন্ড ওইভাবে প্রোগ্রাম হতে হতে একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে যাবে যে আমি এরকম। ওকে পৃথিবীতে আর কেউ বড় করতে পারবে না, কারণ ও বিলিভই করে নিয়েছে আমি কোনোদিন টপার হবো না, আমি টপার হওয়ার জন্য নাই, আমি টপার ম্যাটেরিয়ালই না, এটা বিলিভ করে নিয়েছে। ও কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না যে এই পরের বছর আমি স্কুলে টপ হবো, পারবেই না। কোনো ফেলিওর স্টুডেন্ট পড়ে না। ব্যতিক্রম কেস পৃথিবীতে থাকতে পারে, বাট পড়ে না। আর যারা ব্যতিক্রম কেস বেরিয়েছে তারা এই কারণে ব্যতিক্রম কেস বেরিয়েছে, কোনো না কোনো সময় তাদের ভেতরটা জেগে উঠেছে এবং সে হোয়াইট ক্লিয়ার হয়ে গেছে আমাকে করতে হবে, তারপরে সে একটা জেদ নিয়েছে, তারপরে কিছু ট্রান্সফরমেশন করে দিয়েছে। আমার কথাগুলো বোঝাতে পারছি? হ্যাঁ কি না? কারণ ও চেঞ্জ করে ফেলেছে নিজেকে, কারণ ওর হোয়াইট ক্লিয়ার হয়ে গেছে আমি কেন করবো। স্মার্ট ভ্যালুতে যখন প্রথম আমি চান্স পেয়েছিলাম, আমি কি প্রথম দিন থেকে সিরিয়াস ছিলাম? না। আমার মনে পড়ে আমি আমার এন্টার লাইফে কোনোদিন স্কুলে একদিনও কামাই করেছি। প্রতিদিন সেম রেগুলারিটির সাথে স্কুল যেতাম। বাঙ্ক মারা ওয়ার্ডটা, বাঙ্ক মারা, স্কুল বাঙ্ক মারা জিন্দিগিতে করিনি কোনোদিন। স্কুল বাঙ্ক মেরে সিনেমা দেখতে যাওয়া ভাবিনি কোনোদিন, ভাবাটাও আমার কাছে পাপ ছিল। স্কুল কোচিং এগুলোর সাথে কোনো ইগনোরেন্স করিনি আমি, কোনোদিন কোনো রকম ইয়ে করিনি আমি। আমার ভাই কোনোদিন 10টার পরে জানতো না সে পড়াশোনা, কালকে পরীক্ষা হোক না কেন। আমি বলবো না যে আমি সারা জীবন সিরিয়াসলি পড়াশোনা করেছি, হয়তো স্মার্ট ভ্যালুর যদি ট্রেনিংটা পেতাম তাহলে আরো অনেক কিছু করতে পারতাম লাইফে পড়াশোনা দিয়ে। কিন্তু যাই হোক, বন্ধু বান্ধব আড্ডা আড্ডা সবকিছু করার পরে একটা সিরিয়াসনেস ভেতরে ছিল পড়াশোনাটা নিয়ে। তার জন্য অ্যাটলিস্ট সারা বছর যা পড়লাম ঠিকই, পরীক্ষার 3 মাস আগে ফাটিয়ে দিলাম। রাত রাত ঘুমানো নেই, টেনশন। মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি, অটোতে বসে বসে পড়তে যাচ্ছি, রিক্সায় বসে বসে পড়তে যাচ্ছি, জামা কাপড় পরছি, খেতে মা খাইয়ে দিচ্ছে, আমি বইয়ের দিকে তাকিয়ে পড়ছি, পরীক্ষা। আমি জানি না কার কার সাথে এই ঘটনাগুলো ঘটেছে। খাবার মতো অ্যাটেনশন নেই, খাবার মতো ফোকাসিং নেই, যে মন ভরে খাবো, আর খেতে খাওয়া ছাড়ো, আরে খা কিছু একটু খা বুঝে দে, আমি খাবি দিচ্ছি, মা খাওয়াচ্ছে, আমি ওদিকে বইয়ে ফোকাসিং। তাহলে সারা বছর এই ফোকাসিংটা দিলে কেন তাহলে আমি মাধ্যমিকে টপার হয়ে বেরিয়ে আসতাম কেন দিনি? সারা বছর কাটিয়ে দিয়েছি ওরকম ভাবে, লাস্ট টাইমে ফোকাসিং দিচ্ছি। আমার কাছে না বোঝাতে পারছি আমি কথাটা কেন? তাহলে আমার ভাই দিচ্ছে না কেন? কারণ ওর হোয়াইট পার্ট আরো খারাপ, একই না? তো যে টপার হয় আর যে ফেল করে তাদের দুজনের মধ্যে বেসিক ডিফারেন্স কি? বেসিক ডিফারেন্স হলো তার বিলিফ সিস্টেম, তার হ্যাবিট, তার হোয়াইট পার্ট। ইয়েস, একটা ফার্স্ট বয় কোনোদিন ভাবে না সে 10 বছরই পড়াশোনা করুক, 15 বছর পড়াশোনার জগতে থাকলে কোনোদিন ভাবে না যে আমি একজন টপার হবো। আর একটা টপার কোনোদিন ভাবে না, ও ভাবলে আটকে ওঠে। ও যদি ভাবে যে এই বছরে সেকেন্ড পজিশনে যে আছে সে ফার্স্ট হয়ে যাবে, আমি সেকেন্ড হয়ে যাবো, ও ভাবলে আটকে ওঠে। ও মেনে নিতে পারে না যে আমি সেকেন্ড হবো, ও মেনে নিতে পারে না যে আমার পরে যে আছে সে আমাকে টপ করে যাবে।
আশীর্বাদ, ওইটুখানি যেন আমি জীবনে ফেল করবো না। আমার কথাগুলো বোঝাতে পারছি হ্যাঁ কি না? বিলিফ সিস্টেমটা পাবো, কেউ নিজেকে নিয়ে কি ভাবে, ওইটুখানি যেন আমি জীবনে ফেল নিয়ে ওর টেনশন নেই, পাস করা নিয়ে ওর টেনশন নেই। ওর টেনশন হলো আমি সেকেন্ড হয়ে যাবো না তো। ওর টেনশন কি? আমি সেকেন্ড হয়ে যাবো না তো। শীতকালে ভোরবেলা 5টার সময় ঘুম থেকে উঠে পড়াশোনা করছে, আর যে ফেল করে 9টার সময় কাঁথাটাকে এইভাবে নিয়েছে, ওর ঘুমে সেকেন্ড রাউন্ড চালু। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি? 9টার সময় এইভাবে সেকেন্ড রাউন্ডে ঘুমানো স্টার্ট করেছে। এইবার তো ঘুমটা আসছে। কি খুব শীত। আচ্ছা শীতটা ওর গায়ে লাগে, ওর গায়ে লাগে না? লাগে কি লাগে না? শীতটা ওর গায়ে লাগে, ওর গায়ে লাগে না? যে সকালবেলা 5টার সময় ঘুম থেকে উঠে কম্বলটাকে সরিয়ে দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠছে, তাকে নিজের সাথে রীতিমতো লড়তে হয়, শীতটা তারও লাগছে, ঘুমাতে তারও হেভি লাগে। কিন্তু তার কাছে ওই কম্বলটা সরিয়ে দেওয়ার যে জিদ বা শক্তিটা কোথা থেকে আসছে? প্রতিদিন ওই ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়াশোনাটা কোথা থেকে আসছে ওই এনার্জি? ওর আসছে না তো ওর আসছে না, বিকজ ও ভয়। ও জানে আমি কেন করবো, ও দেখতে পাচ্ছে ওই দিনটা। ওর কাছে দুটো জিনিস কাজ করছে, এক যেই দিনকে এন্ড রেজাল্ট বেরোবে, যেদিনকে স্কুলের রেজাল্ট অ্যানাউন্স করা হবে, যেদিনকে 100 জনের মাঝখান থেকে ফার্স্ট নামটা আমার নেওয়া হবে, যে স্কুলের ফার্স্ট এই বছর হয়েছে র্যাঙ্ক, সেই দিনটা সবার সামনে দেবো, রেজাল্টটা যখন নেবো সবার মাথাটা যখন আমার দিকে এইভাবে তাকাবে, সেই সময় যে গর্বটা হবে, ওই গর্বটা আমার শক্তি দেয় কাঁথাটাকে সরিয়ে দিচ্ছে। এরকমই হাততালি, সব জায়গায় প্রশংসা, এই জায়গাগুলো আমাকে অ্যাচিভ করতে হবে। ড্রিম ওর বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে। আর সেখানে ওর ভেতরে ভয় আছে, এর থেকেও বেশি জিনিস আছে, সেটা হলো ভয়। ভয়টা এটা যে এই জায়গাটা আমার কেউ না নিয়ে নেয়। ভয়টা এটা যে আমার পরে যে রাহুল আছে, রাহুল আমার জায়গাটা না নিয়ে নেয়, রাহুল না ফার্স্ট হয়ে যাও, খুব পড়াশোনা করছে। ওর ভয়টা এটা যে আমি 5টার জায়গায় 5:30 উঠে গেলে, রাহুল তো মনে হয় 4:30 উঠে গেছে, তার আগে আমি উঠে যাই। কম্পিটিশন, বেটার হওয়ার কম্পিটিশন। জীবনে কোন কোন জিনিস আছে যার জন্য মানুষ টপে যায়, আমাকে আগে সেগুলো বুঝতে হবে। জীবনে কোন কোন জিনিস আছে যার জন্য মানুষ টপে যায়, আর জীবনে কোনগুলোর জন্য মানুষ সারা জীবন ফেলিয়ারে থেকে যায়। জীবনে 15টা বছর আমরা এভারেজ থেকে গেছি পড়াশোনায়, সেম 15টা বছর জীবনে স্মার্ট ভ্যালু পাওয়ার পর জীবনটা শেষ হয়ে যেতে পারে, কিচ্ছু নাও করতে পারে স্মার্ট ভ্যালু পাওয়ার পরে, যদি আমরা মালটা সেরকমই থেকে যাই। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ কি না? আওয়াজ পাচ্ছি না? ইয়েস অর নো? 15টা বছর যার জন্য আমরা কিচ্ছু করতে পারিনি, স্মার্ট ভ্যালু পাওয়ার পরে সেম 15টা বছর কেন স্মার্ট ভ্যালুর মতো পৃথিবীর যে কোনো প্ল্যাটফর্ম পেলেও আমরা কিছু করতে পারবো। আগে আমাদেরকে কমপ্লিটলি চেঞ্জ হতে হবে। ওই মানুষটা আর এই মানুষটা যেন সেম না হয়। তবে হ্যাঁ, একদিনে চেঞ্জ হয় না কেউ, কিন্তু যে ভেতরে ধীরে 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 ট্রেনিংটাকে অ্যাটলিস্ট সিরিয়াসলি নেবে। আমি যেমন প্রথম দিন থেকে কি স্মার্ট ভ্যালু সিরিয়াসলি নিতাম না, যেই ছেলে জীবনে কোনোদিন স্কুল বাঙ্ক করেনি সেই ছেলে কোনোদিন ট্রেনিং আসতো না, আমি ট্রেনিং বাঙ্ক না। আমি আমার প্রাথমিক দিকে প্রথম 1 বছরে কটা ট্রেনিং এসেছি সন্দেহ হয়, কারণ আমার ট্রেনিং নিয়ে কোনো ইন্টারেস্ট নেই। আমার ভাই যেমন পড়াশোনা নিয়ে ইন্টারেস্ট নেই, আমার স্মার্ট ভ্যালু নিয়ে ইন্টারেস্ট নেই। তাহলে আমার পড়াশোনা নিয়ে কেন ইন্টারেস্ট নেই? কারণ ও জানে না এটা করলে কি হবে আর না করলে কি হবে। আজকে না হয় ও 90 লাখ টাকার মার্সিডিজ দিয়ে ঘোরে, স্মার্ট ভ্যালুটা যদি না পেতো কি হতো? আজকে না হয় ও 90 লাখ টাকার মার্সিডিজ দিয়ে ঘোরে, একবার ভেবে দেখার বিষয় আছে, যদি ও স্মার্ট ভ্যালু না পেতো কি করতো? ওর বাবার কাছে 50 লাখ টাকার দোকান নেই যে বাবা 50 লাখ টাকা দোকানে ওকে বসিয়ে দেবে, মাসে 50,000 টাকা কামিয়ে নেবে। Yes? তাহলে ও যদি স্মার্ট ভ্যালু না পেতো কি করতো? কিচ্ছু করতে পারতো না, ডেলিভারি বয়ের কাজ করতো। কথাগুলো বোঝাতে পারছি? বৃষ্টিতে ভিজে ডেলিভারি বয়ের কাজ করতো, রোদ যতই পড়বে ডেলিভারি বয়ের কাজ করতো। কোনো না কোনো জায়গায় গিয়ে প্রতিদিন 300টা কল করে মানুষের খিস্তি খাবারই খেত। কিসের জন্য? ফাঁকিবাজির জন্য। এই একটু আগে সুজিত একটা কথা বলছিল, পড়াশোনাটা ছেড়ে দিয়েছিলাম,
স্মার্ট ভ্যালু না পেতো এই ছেলেটার এটা বলার না অধিকার নেই, আমাদের না বলার অধিকার নেই। বুঝতে পারছি কথাটা কি বলতে চাইছি? তাহলে যেই ছেলে আমি কোনোদিন ট্রেনিং এ ফোকাসিং করতাম না, কোনোদিন ট্রেনিং আসতাম না, কারণ আমার কাছে বুঝতেই পারতাম না ট্রেনিং এসে হবে কি, আমার কাছে ক্লিয়ার ছিল। আর যদি মাঝে মাঝে আসতামও, এই কারণে আসতাম কারণ আমাকে যে অ্যাডমিশন করেছিল সে তার বেশি মাথা ব্যথা, সে আমার বাড়িতে এসে আমার মায়ের কাছে বলতো আজকে তো বিকাশ ট্রেনিং এ গেল না, ওর ভয় আমি ট্রেনিং আসতাম। তাও আমিও জিদ্দি, তুই আমাকে বিয়ে করবি, তাহলে যাবো লাস্টের দিকে যাবো। আমি ট্রেনিং আসতাম পরে, ট্রেনিং শুরু হতো 10টায়, শেষ হতো 7টায়, আমি ট্রেনিং এ ঢুকতাম 4টে। তাও 4টের সময় আমি ওই রোডে দাঁড়াতাম কাঁকুরগাছি, হলে ঢুকতাম না। 4টের সময় আমি কাঁকুরগাছি রোডে দাঁড়িয়ে থাকতাম, কাঁকুরগাছি হলে ট্রেনিং হতো, আমি রোডে দাঁড়িয়ে থাকতাম, আমি হলে ঢুকতাম না। হ্যাঁ, এবার মাঝে মাঝে যদি একটু ঢুকতাম আগে উঁকি মেরে দেখতাম ট্রেনিংটা কে দিচ্ছে, যদি আমার পছন্দের কেউ দিচ্ছে তাহলে যাও যেতাম, আর যদি আমি তার একটা ট্রেনিং পেয়ে বুঝেছি বাবা ঘুম পাবে তাহলে যেতাম। আমার কাছে হয়ে গেল হ্যাঁ। তো সেইভাবে তো স্মার্ট ভ্যালুটা করা। তারপরে তো আরো অনেক কাণ্ড কারখানা আছে, তার কত বেশি বলে লাভ নেই। ক্লিয়ার হচ্ছে কথাটা কি বলতে গেছে? এইভাবে আমার ফার্স্ট ইয়ার গেছে, সেকেন্ড ইয়ার অলমোস্ট, এবার ট্রেনিং এ যাওয়া চালু করেছি, কিন্তু বিজনেসটা ডেডিকেশন কি হয় সেটা জানি না। কলেজেও যাচ্ছি, ট্রেনিংও যাচ্ছি, আড্ডাও মারছি, ক্যারামও খেলছি, স্মার্ট ভ্যালু করছি, ইনভিটেশনও করছি, কোনো ডিসিপ্লিনও নেই। আজকে মনে হয় বললাম, কেউ নো বলে দিয়েছে, এত খারাপ লাগতো, 5 দিন করবো না, যতক্ষণ এটা ব্রেন থেকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর করতে ভালো লাগছে না। ইনভিটেশন করবো, সবাইকে করবো না, কারণ আমি সবার মতো না। আমি যেটা করবো এমন করবো, ভালো করবো, বেস্ট করবো, যাকে করবো তাই আছে, তাই আমি আমার মতো করে দেবো। ঠিক, আমি সবার মতো করবো না, আমি আমার মতো করে করবো, যাকে বলবো সবাইকে বলবো না, যাকে বলবো সে আসবেই। এবার আমি আমার মতো করে স্মার্ট ভ্যালু করতে গেছি, যেই সিস্টেম লাখ লাখ মানুষকে ভবিষ্যৎ দাঁড় করে দিয়েছে, আমি সেই সিস্টেমে থেকে সেই সিস্টেম না মেনে নিজের মনের মতো করে কাজ করতে গেছি। রেজাল্ট কি হবে? কি হবে? চুনচুনকে করতে গেছি, রেজাল্ট তারা বেরোয় না। রেজাল্ট কি আর কথাটা বলে যাচ্ছে? হ্যাঁ। আর যত চুনচুনকে করছি তত পুরো শিওর করবো, তারা আসবেই, ওটাই একদম ছেড়ে পড়ে। আর ওই যখন না বলতো ওই নাটা নিজেই পারতাম না, ওই ধাক্কাটা নেওয়ার মতো না, আমি ভুল হয়ে গেলাম, ও এলো না। এবারে শখটা যতক্ষণ না অ্যাবজর্ব করছে, শখটা যতক্ষণ না ভুলছি, ততক্ষণ পর্যন্ত নেক্সট ইনভিটেশন। এবং আমার মজার বিষয় একটা ছিল কি, আমি জানি না কে এটাকে লাভ বলবে, কে এটাকে ব্যাড লাভ বলবে, আমার মজার বিষয় ছিল কি, আমাকে কালকে ইনভিটেশন করতে হবে এটা বলার কোনো লোক নেই, কারণ আমাকে ট্রেনিং এর জন্য যে একটুখানি বোঝাতো সে সিস্টেমে 3 মাস থেকেছিল। কমাস 3 মাস আমাকে, আমি যার হাত ধরে স্মার্ট ভ্যালু পেয়েছিলাম, আমি সত্যিকারে তার জন্য এখনো লাকি ফিল করি। সেই ছেলেটা অশেষ অবদান আছে, ওপরওয়ালা হয়তো ওকে স্মার্ট ভ্যালু এই কারণে দিয়েছে যাতে ওর হাত ধরে আমি স্মার্ট ভ্যালু পাই। হয়তো ওইটুখানি ওর কন্ট্রিবিউশন ছিল যাতে ওর হাত ধরে আমি স্মার্ট ভ্যালু পাই। তো ভগবান ডাইরেক্টলি তো মানুষের জীবনে একটা এনার্জি, একটা পজিটিভ এনার্জি, একটা এনার্জি তার মাধ্যমে তার জীবনে কি করে দেবে কোনো ঠিক নেই। ওই কল্লোল গাঙ্গুলির হাত ধরে আমি স্মার্ট ভ্যালুটা পেয়েছিলাম। কিন্তু কল্লোল গাঙ্গুলি সিস্টেমে টিকলো কতদিন? 3 মাস। তারপরে কল্লোল গাঙ্গুলি চলে গেল। তারপরে আমার মাথার উপরে আমার আরেকটা সিনিয়র ছিল, তার নাম ছিল সঞ্জীব দাস। এই যে
এখান থেকে বেরোলে এখানে একটা পৌরসভা আছে, ওখানে চাকরি করে 2,500 টাকা মাইনে। এই সঞ্জীব দাস আমাকে ফার্স্ট টাইম হল ট্রেনিং এ নিয়ে গেছিল, ফার্স্ট টাইম। কোথায় হল ট্রেনিং হয় ওটা আমাকে নিয়ে গেছিল সঞ্জীব দাস। কিন্তু ওই সঞ্জীব দাসকে দেখেছি ও জীবনে হলে যেত না। ও জীবনে হলে যেত না। আর জীবনে কোনোদিন ওর মুখে আমি সিরিয়াস কিছু শুনিনি। বড় আমাদের আস্তে আস্তে আমার ধীরে ধীরে টিম হওয়া স্টার্ট করলো, 2-4টা বন্ধু বান্ধব অ্যাডমিশন নিল, সব কিছু সব ওই ফুকড়ে বাজ, বুঝতে পারছি, সব স্মার্ট ওয়ার্ডের মধ্যে প্রোগ্রামিং করছে। কেউ যদি সিরিয়াসলি কিছু বলতো ওকে এমন চাপতো আর আমরাও চাপতাম। কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, এইভাবে স্মার্ট ভ্যালু করা। কেন এইভাবে বললাম? কারণ আমার কাছে তখন স্মার্ট ভ্যালুটা অ্যাকচুয়ালি ক্লিয়ারই হয়নি। তাহলে আমি এসেছিলাম কেন, তার পিছনে একটা কাহিনী আছে, সিনিয়রদের থেকে জেনে তার পিছনে অন্য কাহিনী আছে। আমার এখানে এডুকেশন শেখার কোনো ইন্টারেস্ট নেই, হেলথের বিষয়টা আর কিসে 16 বছরে 18 বছরের ছেলে আমার হেলথের কিসে, বিজনেসটা কি বুঝিনি, কম্পাউন্ডিং তো অ্যান্টেনাই ঢোকেনি, কম্পাউন্ডিং স্মার্ট ভ্যালু যেমন এখানে বড় বড় যেই আসবে সেই একটা কথা বলে স্মার্ট ভ্যালু, কেউ কেউ বলে স্মার্ট ভ্যালু নাম্বার 1, পাশে সবাই যারা যারা ট্রেনিং নিয়ে নিয়েছে এতদিন ধরে তারা বুঝে গেছে নাম্বার 1, সে বলছে নাম্বার 1, পাশে যে আছে সে বলছে সবাই নাম্বার 1 বলছে, আমরা বলতে হয় বলে দিলাম, সবাই বলছে আমিও বলে দিলাম, আবার পাচ্ছি না। হ্যাঁ তাহলে পড়ে এবার অনেকের তো কপাল এত খারাপ, এখানে এসে প্রথম বন্ধু বানিয়েছে, বলে না যে যেমন সে তেমন ভাইবসকে অ্যাট্রাক্ট করে। এখানে এসে 2000 জনের মধ্যে ডেডিকেটেড অ্যাসোসিয়েট ছেড়ে ও ঠিক ওই মানটার সাথে বন্ধুত্ব করেছে যে ওকে এখানে 2000 জনের মধ্যে যেটা প্রচুর অ্যাসোসিয়েট আছে যারা কিন্তু স্মার্ট ভ্যালু নিয়ে ডেডিকেটেড, তার আগে তারা জীবন নিয়ে ডেডিকেটেড, জীবনে কিছু করতে হবে, সাকসেস নিয়ে ডেডিকেটেড, কিন্তু ও সবাইকে ছেড়ে ওর সাথে তাদেরই বন্ধুত্ব হেভি হবে। ये बोले दीजिए भाई हम तो डूबेंगे सनम, तुमको लेकर डूबेंगे। इधर क्लियर बोले तो अच्छी भगवान की माया, भगवान जाने काटे मारते हो, भगवान जाने तो को मारने के लिए काटे पाठाते हो, देख तो पास ही आके एक दूसरे को बोलते हो। আমি তো সব মনে করি সব প্ল্যান্ড যা হয় ভালোর জন্য, যাদের স্মার্ট ভ্যালু হওয়ার না তাদেরই স্মার্ট ভ্যালু হয়, আর যাদের স্মার্ট ভ্যালু হওয়ার দেখবে ঠিক হয়ে যায়। খারাপ দিন ভালো দিন, এই নেগেটিভ ওই নেগেটিভ, এই টর্চার ওই টর্চার, সব কিছু ফেস করে তারা স্মার্ট ভ্যালু ঠিক হয়ে গেছে। আর যারা হওয়ার না তারা হওয়ার না। আমি যে প্রথম স্মার্ট ভ্যালু অ্যাডমিশন নিয়েছিলাম, আমার হওয়ার ট্রেনিং আসি না হওয়ার, আর আসছি তো আসছি এই কারণে আসছি সিনিয়রকে মুরগি বানাবো, তাই বিকালে 4টার সময় ঢুকছি হওয়ার, ডায়েরি নিয়ে যাওয়া সেটা বলছি হওয়ার, নো ড্রেস কোড কিনিনি কোনোদিন, পরে যাবো যে ট্রেনে হওয়ার, নো 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 8 মাস একই হওয়ার, এটা আবার ওইদিকে লোক হচ্ছে, প্রথম চেক হয়ে গেছে, সেকেন্ড চেক হয়ে গেছে, থার্ড চেক হয়ে গেছে, তাহলে করছি নাকি
আবার যাদেরকে জয়েন করাচ্ছি তারা আবার স্মার্ট ভ্যালু নিয়ে সিরিয়াস হলে তাদেরকে চাচ্ছি। কারণ স্মার্ট ভ্যালু জয়েন করার 2 বছর আগে আমি স্মার্ট ভ্যালু ইনভাইটিং পেয়েছি। 2 বছর আগে আমাকে ফার্স্ট ইনভাইটিং করেছে আমার বন্ধু বান্টি মন্ডল, সেকেন্ড ইনভাইটিং করেছে বিশ্বজিৎ সিং, থার্ড করেছে শুভ, ফোর্থ করেছে সুস্মিতা, তারপরে করেছে মিতালি। এইভাবে কম করে 10-11 জন আমাকে ইনভাইটিং করেছে। তার মধ্যে থেকে যারা আমার বন্ধু বান্ধব তাদের তো কি চাপটা চেয়েছি, আর যারা আমি দেখছি বন্ধু বান্ধব না আমার দিদি বয়স্ক চিনি কিন্তু আমার দিদির মতো হয়, মিতাদি। তো মিতাদি আমাকে বলছে, তো মিতাদিকে তো আর কিছু বলা যায় না। মিতাদি তাই দিদি আমি তো এখন থাকবো না, আমি তো বাঁকুড়া বেরিয়ে যাচ্ছি, আমার তো ওখানে মোটামুটি ব্যাপার ওখানেই থাকবো। আর তখন ওনাকে এইভাবে বোঝাতাম, ওনারা কিছু বলার থাকতো না। তারপরে বেরিয়ে এসে বন্ধুকে বলতাম মানে আমাকে ধরবে, কত চালাক আমি, কত বুদ্ধি আমার, আমাকে ধরতে পারবে কিভাবে কাটিয়ে থেকে বেরিয়েছে। এই হলের বাইরে মানে এখানে এখানে যখন ফার্স্ট ইয়ারে পড়ি, এই হলের বাইরে এখানে একটা মিউনিসিপালিটি মানে গভর্নমেন্টের কোনো ইয়ে হচ্ছিল, মানে কি বলে ওটাকে, ভূমিকম্প হলে কোথাও আগুন লেগে গেলে রেস্কিউ কিভাবে করবে ট্রেনিং হচ্ছিল। ট্রেনিংটা যে কমপ্লিট করবে তাকে 200 টাকা দেবে। চলে এসেছি ট্রেনিং 200 টাকা দেবে, 200 টাকা বিরাট ব্যাপার। এখানে এই হলের বাইরে, তখন এখানে ট্রেনিং হতো না, এই হলের বাইরে 200 টাকা। কি ছাতার মাথা বোঝাচ্ছে ধরি এইভাবে বাঁধো, আমার তো দরকার নেই, আমার 200 টাকা দরকার। 7 না 8 দিনের ট্রেনিং ছিল, হোয়াটএভার, আমার ঠিক মনে পড়ছে অনেকদিন আগেকার ব্যাপার। ওটা শেষ হলে 200 টাকা পাবো। আমার এসব কিছু দরকার নেই, ভূমিকম্প আপাতত হচ্ছে না, হতে দিয়ে পাঁচামের পরের কথা, আমার 200 টাকা দরকার। এবার এখানে ট্রেনিং নিতে এসেছি, এখানে দিকে একটা ছেলে আমাকে বড় বড় কথা বলছে। মানে সাধারণত মানুষ ওই কথা বলে না, মানুষ কি বলে? দেখো এই পৃথিবীতে মানুষ তোমার সাথে আলোচনা করবে এ বি সি আর পি, 4টে জিনিস নিয়ে। এ ফর অ্যাডাল্ট, বি ফর বলিউড, সি ফর ক্রিকেট আর পি ফর পলিটিক্স। প্রেম ভালোবাসা নিয়ে কথা বলবে, নাহলে বলিউড নিয়ে কথা বলবে, নাহলে ক্রিকেট নিয়ে কথা বলবে, নাহলে পলিটিক্স নিয়ে কথা বলবে, বাকি আর কথা বলার কোনো সাবজেক্ট নেই। ও উল্টো কথা বলছে। ও আমাকে বলছে জীবনে কি ঘোড়ার মতো দৌড়াতে চাও? আমি না প্রথমে কথাগুলো এন্টার আমার ঢুকছে না। বলছে আমার বাবা সিকিউরিটি গার্ডের কাজ করে, আমার বাড়ির অবস্থায় সেখান থেকে যদি আমি দাঁড়াতে পারি, সেখান থেকে যদি আমি করতে পারি, কথাগুলোর মধ্যে একটা আলাদা মোটিভেশন দেওয়ার চেষ্টা করছি। যদি মনে হচ্ছে ঘোড়ার মতো দৌড়াতে যাই, যদি মনে হচ্ছে এই কথা, যদি মনে হচ্ছে আমার মনে হচ্ছে বান্টি গন্ধ আছে। আমাকে ফার্স্ট ইনভাইটিং করেছিল কে? বান্টি। আমি কোম্পানির নাম জানি না, আমি জানি বান্টির কোম্পানি। আমি কিন্তু জানি না স্মার্ট ভ্যালুর নাম। আমি স্মার্ট ভ্যালুর নাম জানতাম না, এপিএল এর জানতাম না, কম্পিউটার কোর্স জানতাম না, কম্পাউন্ডিং জানতাম না, বিজনেস প্রজেক্ট কিছু জানতাম না, হেলথ ননি কিছু জানতাম না। আমি শুধু একটা জিনিস জানতাম, কম্পিউটারের নামে এরা লোক ঢোকানোর কাজ করে, আর 13,000 টাকা চেক জানতাম। আর আমি জানতাম 3টে 13,000 আছে, কি করে আছে জানি না, তারপরে কি আছে জানি না, আমি তারপর জানি তারপর টাঙিয়ে দেয়। প্রথমে 13,000 টাকা চেক আসবে, তারপর আবার চেক আসবে, তারপর আবার চেক আসবে, তারপর কোম্পানি দাঁড়িয়ে দেবে। আর এখানে যারা মোবাইল কেনে, ওটা মোবাইল কেনে না, কোম্পানি দেয় মার্কেটিং করার জন্য। এখানে যারা ল্যাপটপ কেনে, ওরা লোক দেখানোর জন্য কেনে। এখানে যারা বাইক কেনে, ওটা কোম্পানি দেয় লোককে মুভি বানানোর জন্য। কি করে জানলাম? কারণ একটা অ্যাসোসিয়েট ও স্মার্ট ভ্যালু করেছিল, ও প্রথম ডেট দুটো 1,500 টাকা চেক পেয়েছিল, তারপর আমাকে বলেছে, তারপর কোম্পানি দাঁড়িয়ে দিয়েছে। কতটা হারামখোর, ওইটা বলেনি ও ছেড়ে দিয়েছে, বলছে কোম্পানি দাঁড়িয়ে দিয়েছে।
কিনেছিল 30-35 হাজার টাকা। আজ থেকে 12-15 বছর আগে না ল্যাপটপ নিয়ে যাচ্ছে মানে বিরাট ব্যাপার। ল্যাপটপ আজকে তো ল্যাপটপ কোনো ব্যাপার না, তখন ল্যাপটপ, তখন মোবাইল বিরাট বড়, আর তো ল্যাপটপ ক্যারি করছে। আমি বলছি দাদা এই ল্যাপটপটা দেখে আমি খেয়ে গেছি। এবার আমি বলছি না স্যারকে, দাদা বান্টি ল্যাপটপ কিনেছে। আর শুধু বান্টি কেন, বান্টির পাশের বাড়িতে আরেকটা দাদা ছিল, তার নাম ছিল বিষ্ণু, সেও সেম এইচসিএল কোম্পানির ল্যাপটপ কিনেছে। আমি বলছি দাদা জানো তো, তখন আমি কোচিনে পড়ি, আমি বললাম দাদা জানো তো বান্টি ল্যাপটপ কিনেছে আর বিষ্ণু তাও ল্যাপটপ কিনেছে। বলছে ওটা ল্যাপটপ কিনে ওটা কোম্পানি দিয়েছে, আর ওরা দুজনকে নেন, ওই একটাই দুজন দেখায়। কোম্পানি দিয়েছে কেন? কোম্পানিগুলো দেখাবে, লোককে দেখিয়ে ইয়ে করে, তারপর লাস্টে কোম্পানি ল্যাপটপ গুলো নিয়ে নেয়। এবার রমেশ দা বলছে তার মানে তো ব্যাপারটা তথ্য আছে, ব্যাপারটা তো জেনুইন। জেনুইন কি জেনুইন না? কি করে জেনুইন? রমেশ দা বলেছে হ্যাঁ হ্যাঁ বলেছে হ্যাঁ। রমেশ দা বলে মানে জেনুইন, ভেতরে অত ঘাটাঘাটি কোনো ব্যাপার নেই। মানে ব্যাপারটা ও এবার তো আর এবার আমার সাথে যদি এবার এতক্ষণ ধরে আমি ল্যাপটপ খাচ্ছিলাম, গিলছিলাম, এবার যদি ওই ল্যাপটপ নিয়ে আমার সামনে দিয়ে বেরোয় কি হবে? আরো চাটবো, আর কনফিডেন্সে চাটবো, মনে হচ্ছে ও অপরাধী। চাটার সময় একটা গর্ব নিয়ে চাটবো, মানে আমি যা বলছি ঠিক। আর ওদের কত আস্পর্ধা নেই, আমার কোনো বন্ধু বান্ধবকে ইনভাইটিং করবে ওরা। কেন করবো না, করতে দেবো না। এই যে সঞ্জীব যে আজকে মিউনিসিপালিটিতে চাকরি করে, এখানে নেই বলছি, এই যে মিউনিসিপালিটিতে যে চাকরি করে সঞ্জীব, এর বাড়িতে গেছিল বান্টিদা। যখন বান্টিদার বাড়িতে গেছে আমি ওটা জানতে পারি, আমি গিয়ে রীতিমতো ওর মায়ের ফলো আপ করেছি। তখন ফলো আপ কি হয় আমি জানি না, রীতিমতো সঞ্জীবের মাকে ফলো আপ করেছে, কাকিমা এই যে বান্টিরা এসেছিল আপনার কি মনে হলো? কিচ্ছু না, কম্পিউটার কিচ্ছু না, এই জয়েন করবে, পয়সাগুলো সব মেরে দেবে, কি খুব ভালো হলো 3,000-1,500 টাকা চেক পাবে, কোম্পানি টানিয়ে দেবে, তারপর ভবিষ্যৎ হবে। এই যে ইনফরমেশনটা ওকে দিচ্ছি এত গর্বের সাথে, এত দাপটের সাথে, কনফিডেন্সের সাথে, বেশ কি আছে ইনফরমেশনটার বেশ কি? আমি এই ইনফরমেশনটা দিলাম, বেসটা কি? বেসটা ওরা স্যার করেছিল। আচ্ছা স্যার যে বলছে তার বেস কি? জানি না, উনিও আমার মতোই তো। আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? এর জন্য বলে 3 ধরনের নেগেটিভ হয়, শুনে নেগেটিভ, দেখে নেগেটিভ, পড়ে নেগেটিভ। একটা শুনে নেগেটিভ, আমি কি ছিলাম? শুনে নেগেটিভ। আর একটা পড়ে নেগেটিভ, দুদিন পড়েছে, দুদিন পড়া স্মার্ট ওয়ার্কিং নেগেটিভ। আরেকটা হয় দেখে নেগেটিভ। যেমন আমার বন্ধু ছিল একটা, আমাকে যখন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন করে 10 জন ইনভাইটিং করেছে, আমি যাইনি। এবার তখন আমার বুদ্ধি খেলা স্টার্ট হয়েছে, এতজন ইনভাইটিং করার পরে আমি সবাইকে চকমা দিচ্ছি, কিন্তু আমি দেখছি কমন সেন্স বলছে আমার বান্টি এত লোকের টাকা মারছে, ঠিক? তুমি আমার অ্যাঙ্গেলে ভাবার চেষ্টা করো, বান্টি এত লোকের টাকা মারছে, ঠিক? বান্টি জয়েন করে দিয়েছে কাকে? বান্টি জয়েন করে দিয়েছে জ্ঞানেশকে। তাহলে জ্ঞানেশের টাকাটা মার গেল, বান্টির অবর্তমানে আমি দেখছি জ্ঞানেশ আমাকে বলছে আরে বান্টি বলেছে তাও করি না। এত প্রশংসা করছে না বান্টি, টাকা মারলে তো প্রশংসা করার কথা। সামনে না হয় কিছু বলছে না, পিছনে তো ঠিক পারবে বান্টি খাবে, দেখছি সারা বান্টি না ভালো কথা বলছে, এইটা না আমার ঘরটা লেগে। সেটা মিতালি
একই রিয়াকশন। মিতালি, আরে তোকে বান্টি বলেছিল তাও বললি না। সবাই বান্টি নামে প্রশংসা করছে, সবাই সবার নামে প্রশংসা করছে। আমার এটা ভালো হচ্ছে, এই জায়গাটা আমি একটুখানি ফেসে গেছিলাম। ব্যাপারটা কি, টাকা পয়সাতে এত প্রশংসা করবে না, একটা রাগ তৈরি হবে ভেতরে। আমার কাছে না বোঝাতে পারছি? হ্যাঁ, এইভাবে চলছে তো অত কে ভাববো অত এতদিন নিয়ে পড়ে থাকবে আমার স্মার্ট ভ্যালুর উপরে। তখন আমার কি মনে হচ্ছে, না ভাই দেখা দরকার, বোঝা দরকার, পড়া দরকার, কত মনে হচ্ছে। আমি তো আমার জীবনে মাস্ত আছি, আমি আমার জীবনে মাস্ত আছি। কালির বাড়ি, নিজেদের কোনো বাড়ি নেই, ভাড়া বাড়িতে থাকি। কালি থেকে জল পড়লে ঘুমানোর রাস্তা নেই, খাবারের সমস্যা, পড়ার সমস্যা, জীবনে কোনোদিন ভালো নতুন বই কিনে পড়তে পারিনি, জামা কাপড় পরতে পারিনি। আমি আমার লাইফটা মাস্ত আছি। বাবা রিস্কা টানে, আমি আমার লাইফটা মাস্ত আছি। আমার মা জীবনে কোনোদিন পুজোতে শাড়ি কিনতে পারে না, বাট আমি আমার লাইফটা মাস্ত আছি। আমার স্মার্ট ভ্যালু কি করবে, আমার ভবিষ্যৎ কি 10 বছর পরে আমি জানি না, বাট আমি আমার লাইফটা মাস্ত আছি। কোচিনে যাই, একটা মেয়েকে ভালো লেগেছে, ওকে চিঠি দিয়েছি, মেয়েটা হ্যাঁ বলে দিয়েছে, মেয়েটার সাথে আমার ভালো রিলেশন আছে, আমার আর কি চাই। 2 মাস পরে মেয়েটা যদি একটুখানি আমার দিকে তাকাচ্ছে না, আমার কেমন যেন টেনশন হচ্ছে। বাকি আমার আর কোনো টেনশন নেই, শুধু আমার দিকে তাকালো না, ছেড়ে দিল। আচ্ছা, কার সাথে কথা বলছে, কেন ওর সাথে কথা বলছে, এটা মানে আমার লাইফে কোনো দুঃখ ছিল না। ভারতবর্ষের 100টা ইয়াং জেনারেশনের মধ্যে আজকে খুব খারাপ হলেও 99টা ইয়াং ছেলে মেয়ে এইভাবে ভেসে যাচ্ছে। আওয়াজ পাচ্ছি না? হ্যাঁ, ভেসে যাচ্ছে। সেদিন আমি খবরে দেখলাম, আমার কাছে সব ভিডিও করা আছে, রেকর্ডিং করা আছে। বেশি দূরে নেই, কিছু মধ্যমগ্রাম সাইডে হবে। একটা বাচ্চা মেয়ে, 18 বছরের মেয়ে, তার বয়ফ্রেন্ডের সাথে মিলে, তার মা রাজি ছিল না বলে, এই বয়সে তারা এইসব করুক রাজি ছিল না বলে, নিজের বয়ফ্রেন্ডের সাথে মিলে ঘরের মধ্যে মাকে মেরে মুখ বন্ধ করে মেরে খুন করে দিয়েছে তার বাবার সামনে বসে। বাবাকে থ্রেট দিয়েছে, যদি মাকে মারতে পারি তোমাকে মারতে 2 মিনিট লাগবে না, এই চুপচাপ কাউকে বলবে না। পাবজির জন্য মার বাবাকে কেটে খুন করে দিচ্ছে। জানি না, শুনি এটা আমাদের সোসাইটি তৈরি হচ্ছে। তাহলে 18 বছরের মেয়েটা আর ওই ছেলেটার ব্রেনে কি আছে? আর এটা একটা দুটো কেস না, পাড়ায় কটা 15 বছরের বাচ্চা ছেলে আছে যে সিগারেটটা মুখে নেয়নি। এই ঘরে বসে আছি যারা আমরা, তাদের পাড়ায় কটা 15 বছরের, 16 বছরের, 18 বছরের বাচ্চা ছেলে আছে যারা সিগারেটটা মুখে নেয়নি, তাদের মুখে কাঁচা খিস্তি নেই, তারা আজকে মদের বোতলটা হাতে ধরেনি। গীতায় বলছে পাপ মানুষকে আরো পাপ করাবে, আর পুণ্য মানুষকে আরো পুণ্য করাবে। যেই ছেলেটা আজকে হাতে সিগারেটটা নিয়ে নিয়েছে, যেই ছেলেটা আজকে মালটা খায়, যেই ছেলেটা আজকে বাজে সঙ্গে মেশে, সেই ছেলেটার বন্ধু বান্ধব ওরকম, যার মাথায় নেগেটিভিটি আছে, আজকে আমরা একটা রেপ কেসের জন্য যতই আন্দোলন করি কিছু লাভ নেই। আজকে এখনো কোথাও না কোথাও হচ্ছে সেম এই সময় দাঁড়িয়ে। কেন? কারণ মানুষ পাশবিক হয়ে গেছে, মানুষের অ্যাটিটিউড শেষ হয়ে গেছে, চরিত্র শেষ হয়ে গেছে। এই যে এইটা পৃথিবীর সবথেকে অমূল্য জিনিস মাইন্ড, এটা নেগেটিভ হয়ে গেছে। এটার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি নেই, এটার মধ্যে কোনো করুণা নেই, এটার মধ্যে কোনোদিন মানুষের জন্য দয়া নেই। এর মধ্যে কি আছে? নেগেটিভিটি। আবার পাচ্ছি না, কথাটা বলে দেওয়াচ্ছি। ইয়েস, স্মার্ট ভ্যালু কি দিতে পারে? এই আইডিয়া করা আমরা এখানে অনেকে নতুন বসে আছে, আমাদের আইডিয়া বাইরে স্মার্ট ভ্যালু কি দিতে পারে।
ভারতবর্ষে এই বিকাশ ঘোষের মতো ছেলেগুলো ভোট পেয়ে বেড়াচ্ছে। কি মনে হয় যখন এই ছেলেটা 12 পড়তো, যার জীবনে কোনো উদ্দেশ্য নেই, যার জীবনে বাড়ির অবস্থা এতটা খারাপ চোখে দেখা যায় না, সেই ছেলেটা যার মা বাবা তাকে পুজোতে একটা জামা কাপড় কিনে দিতে পারে না, পুরো পুজোতে বছরের পর বছর একটা জামা কাপড় পেতাম না আমরা। এই হংকং মার্কেট এখানে রাস্তা দিয়ে বেরোলে দেখবে এতগুলো দোকান বসে আছে, যেগুলো আমরা হংকং মার্কেট বলতাম। এখানে 60 টাকা গেঞ্জি কিনে দিত চৈত্র সেলে। এই গোড়াবাজার, এখানে গোড়াবাজারে ফুটপাতের প্যান্ট কিনে দিত 60 টাকা গেঞ্জি। বুঝতে পারছি শপিং মলে ঢোকা আমরা আমাদের জন্য না, বিগ বাজার, তখন বিগ বাজারে আমার বন্ধুরা মার্কেটিং করতো। বিগ বাজারে আমি ভাবতাম যে আমার বন্ধু বিগ বাজারে মার্কেটিং করে, ওর জামা কাপড় বিগ বাজার থেকে আসে। আমাদের অতটা অকাত ছিল না বিগ বাজার ভাবার। তার বুকের ভেতরে কোনো জ্বালানি বিরাট কিছু করতে হবে, তার বুকের ভেতরে জ্বালানি আমাদের জীবনে সাকসেসফুল হতে হবে। সাকসেসফুল এই ওয়ার্ডটা আমাদের জীবনের জন্য না, সাকসেসফুল। তুমি কি বলবে? এই ছেলে একদিন হঠাৎ করে কোনো না কোনো কারণ, বলে না সব ভগবানের প্ল্যান করা। এই যে মিউনিসিপালিটিতে কাজ করছে এই ছেলেরা, আরে একটা গাড়ি মাঠে গিয়ে আমি রেকর্ডিং মেরেছিলাম যাতে স্মার্ট ভ্যালিতে জয়েন না করে, কিন্তু সারা তাও জয়েন করছে। ওরা প্ল্যান করা। আর এই ছেলেটাই আমাকে ট্রেনিং হলে নিয়ে গেছে। যার হাত ধরে আমি স্মার্ট ভ্যালিতে এসেছিলাম সেই ছেলেটা 3 মাস পরে স্মার্ট ভ্যালি ছেড়ে দিয়েছিল। তার 3 মাস পরে কবে ট্রেনিং আছে না আছে এই ছেলেটাই আমাকে জানা। আমি এখনো বিলিভ করি ওরও স্মার্ট ভ্যালি করা আমাকে স্মার্ট ভ্যালিতে জায়গা করে দেওয়ার জন্য। তারপরে এরকম অনেক সিনিয়রকে পেয়েছি যারা অ্যাকচুয়ালি বিজনেসটাকে সিরিয়াসলি করেনি। কেউ 3 মাস পরে ছেড়ে দিয়েছে, কেউ ট্রেনিং হলে যেত না, শুধু আমাকে বলেছে ট্রেনিং এ যা। তারপরে এরকম যেতে যেতে একটা মানুষকে পেয়েছিলাম যে আমার কাউন্সিলিং করতে, একটা মানুষকে পেয়েছিলাম যে প্রতিদিন যার বাড়িতে আমি ঢুকতে পারতাম। এখান থেকে কিছুটা দূর হাঁটলে, আধা ঘন্টা দূর হাঁটলে ওই মানুষটার বাড়ি। প্রতিদিন ওই মানুষটার বাড়িতে ঢুকতাম, ঢুকে বসে থাকতাম। কিচ্ছু ভালো লাগতো না আমার। স্মার্ট ভ্যালি ট্রেনিং এর আমার কোনো ইম্পর্টেন্স ছিল না, ট্রেনিং নিতে হবে, স্মার্ট ভ্যালি করতে হবে, কিচ্ছু না। আমার শুধুমাত্র ওই লোকটার কথা ফাটাফাটি লাগতো। এবং আমি এতটা অভদ্র ছিলাম, আমি স্যারের বাড়িতে হাফ প্যান্ট পরেও যেতাম। যাচ্ছে তাই ব্যাপার একটা। কিন্তু জীবনে যখন যখন ওই লোকটা আমাকে কিছু বকেছে, খারাপ কথা বলেছে, আমার জীবনে আমি তখন তখন চেঞ্জ হয়ে গেছি। কথাগুলো বোঝাতে পারছি? এটা ছিল আমার লাইফ, এটা ছিল আমার শুরুয়াত। তাহলে কি ওই বিকাশগুলো সাকসেস পাওয়ার যোগ্য? একদমই না। কিন্তু যেদিন থেকে চেঞ্জ হলাম সেই বিকাশগুলো আজকে এখানে দাঁড়িয়েছে। যে বিকাশকে জয়েন করেছিল ওই বিকাশটা সেখানে দাঁড়িয়ে, যে চেঞ্জ করে দিয়েছে সেইখানে দাঁড়িয়েছে। যে চূড়ান্ত ধীরে ধীরে সময় নিয়েছে, প্রথম বছরে চেঞ্জ হয়নি, সেকেন্ড বছরে চেঞ্জ হয়নি, থার্ড বছরে চেঞ্জ হয়নি, কিন্তু ধীরে ধীরে একটা সময় এসছে স্মার্ট ভ্যালিটা নিয়ে মাইন্ডসেট আরো ফাটাফাটি হয়েছে। মনে হচ্ছে আরো বিরাট কিছু করতে হবে, এবার সিরিয়াসলি করতে হবে, এবার বড় কিছু করতে হবে। ধীরে 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 চেঞ্জেস এমন জায়গায় চলে গেছে, বলে না ফোকাসিং। ফোকাসিং মানুষ যদি মনে করে আমি ফোকাসিং হবো, সব পারবে না। এটা ক্লিয়ার কথা বলে দেওয়া হচ্ছে? হ্যাঁ, ফোকাসিং এর কি পাওয়ার! ফোকাসিং দিতে 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 আজকে এই জায়গায় যেতে পেরেছে। তাহলে যদি ওই বিকাশ সেখানে আসতে পারে, তাহলে ঘরে কোনো কে আসতে পারে না? কে আসতে পারে না? সবাই পারে? আওয়াজ পাচ্ছি না। সবাই পারে? তো কিছু কারণ বুঝতে হবে। যেমন আমাকে যে মানুষটা কাউন্সিলিং করেছিল সে আমাকে কিছু কারণ বুঝিয়েছে। যেমন আমি সেদিকে একটা রিপোর্ট বলি, গভর্নমেন্টের রিপোর্ট অনুসারে ভারতবর্ষের ইয়াং জেনারেশন স্মার্ট ভ্যালু কেন করতে হবে, স্মার্ট ভ্যালু কেন করতে হবে, রিপোর্ট কি বলছে, রিপোর্টটা দেখবো রিপোর্ট কি বলছে। প্রবলেমটা কোথায় একটু আগে পুনরায় একটা ভালো কথা বলছি। এখানে মেজরিটি আমরা পিপল বসে আছি যাদের বয়স হয়তো খুব বেশি হলে
20 অ্যারাউন্ড 20 বছর বয়সটা একটা প্লাস পয়েন্ট আছে কি এই সময় সারাদিনে একবেলা যদি না খাই কিচ্ছু যায় আসে না, শরীর এতটা সাথ দেয়। এই সময় শরীরে একটা রোগ নেই, মানুষ অফুরন্ত খাটতে পারে। এই সময় সংসারটা আমাকে চালাতে হয় না, আমি এই সময় কিছু বিল্ডের পিছনে সময়টা দিতে পারি, সংসারটা চলে যাবে কোনো না কোনো মতে। যে রাস্তায় 10 বছর পর চলবে না। আজকে আমার কাছে কোনো দায়িত্ব নেই, আজকে আমার একটাই দায়িত্ব যে 10 বছর পরে পুরো জীবনটা যাতে ভালো মতো কাটাতে পারি। এই 10টা বছর আমার কাছে সময় আছে কিছু বড় কিছু করার। আজকে শুধু দায়িত্ব আছে, শরীর সাথ দিচ্ছে। আজকে আমার 20 বছর 18 বছর বয়স, আমার মাইন্ডের কাছে তোরা শক্তি আছে, যে কোনো প্রেসার আমি হ্যান্ডেল করে নেবো, মাইন্ডের ওই শক্তি আছে। আজকে আমার বউ নেই, আজকে আমার বাচ্চা নেই, আজকে আমার টেনশন নেই, আজকে আমার বাচ্চাকে স্কুলে যেতে দিতে হবে, এই টেনশন ওই টেনশন, মায়ের শরীর খারাপ, বাবার ওষুধ, কিচ্ছু টেনশন নেই, আমি আজাদ। আজকে বিল্ড আপ করার টাইম। আর 7 বছর 8 বছর 10 বছর পরে সময়টা থাকবে না, শরীর আর এরকম থাকবে না। 20 বছরের শরীর যেমন হয় 30 বছরের শরীর তেমন হবে না, 30 বছরের শরীর যেমন হবে 40 বছরের শরীর তেমন থাকবে না। এটা ক্লিয়ার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে কোশ্চেন হলো এই সময়টা আমাকে বুঝতে হবে আমি কি করব, নালে ভেসে যাবে সময়টা। এই 20 বছর বয়স থেকে 30 বছর বয়স, এই সময়টা মানুষের লাইফের সবথেকে ইম্পর্টেন্ট টাইম। 20 থেকে 30 এটা ইম্পর্টেন্ট টাইম, এটাই গ্রিনেট, এটাই মাখন টাইম। এই সময় যদি কিছু সঠিক ডিসিশন নিতে পারি, পুরো রাজার মতো লাইফটা হতে পারে। আর এই সময় যদি একটুখানি ভটকে যায়, পুরো লাইফটা খারাপ হয়ে যাবে। কথাগুলো বুঝতে পারছি? কিন্তু কোশ্চেন ইজ দ্যাট এই সময়টা মানুষ অ্যাকচুয়ালি ভটকেই থাকে। এবং মেজরিটি অফ পিপল স্মার্ট ভ্যালু করা পাওয়ার পরেও পড়ে উঠতে পারে না। কেন পড়ে উঠতে পারে না? কারণ পড়তে চায় না। এখানে আমি অনেককে দেখছি এইভাবে ঘুমিয়ে আছে, সরি বল, এরকম ভাবে বসো, বসার মতো বসো, নাহলে শুয়ে পড়ো। পোস্টারের উপর অনেক কিছু ডিপেন্ড করে, তাই তো? কি বললাম কথাটা? এই সময়টা খুব ইম্পর্টেন্ট, এই সময়টা খুব ইম্পর্টেন্ট। এবার কোশ্চেন হলো এই সময়টা কি ইম্পর্টেন্ট, এই রিয়ালাইজটা আসে না। রিয়ালাইজটা করবে কে? 99% কেন স্মার্ট ভ্যালু হয় না? কারণ এই সময়টাকে কি করব, কেন করব জানি না। স্মার্ট ভ্যালু পেয়েছি তো কি হয়েছে, স্মার্ট ভ্যালু না করলে কি আছে? তার মানে এদের অ্যাকচুয়ালি কোনো ভিশন নেই। বলে না চোখ থাকলে ভিশন থাকে না, চোখ থাকলে ভিশন থাকে না। হেলেন কেলারের নাম শুনেছি আমরা? হেলেন কেলারের নাম শুনেছি? এমন একটা লেডি, না যিনি দেখতে পারতেন, না যিনি শুনতে পারতেন, না যিনি বলতে পারতেন। ভাবো, প্রতিবন্ধকতা ভাবো। যিনি দেখতে পারেন না, বলতে পারেন না, শুনতেও পারেন না, কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য বেস্ট অথর, ট্যালেন্টেড পারসন। ওই মানুষটাকে যখন কোশ্চেন করা হয়েছিল যে আপনি দেখতে পান না, এর থেকে দুঃখের কি হতে পারে, তখন ওই মানুষটা হাসতে হাসতে বলেছিল আমি দেখতে পাই না, এর থেকে বেশি দুঃখের যারা দেখতে পায় তারপরে অন্ধ, ওর থেকে বেশি খারাপ কিছু হতে পারে। যারা চোখে দেখতে পায় অন্ধ, ওর থেকে বেশি খারাপ কিছু হতে পারে। থ্যাংক গড ওপরওয়ালা আমাকে চোখ দেয়নি, কিন্তু আমার দূরদৃষ্টি আছে। যাদের চোখ থাকার পর দূরদৃষ্টি নেই, তাদের থেকে খারাপ কিছু হতে পারে। ইয়েস। তো আজকের দিনে দাঁড়িয়ে এই বিজনেসটা শুধু না, আমি বিজনেস নিয়ে কথা কম বলি, আমি বলি ফিউচার নিয়ে কথা, সাকসেস নিয়ে কথা। এই জীবনে যে কোনো মানুষ যে কোনো জায়গায় গেছে কিছু করার জিতে। একটু আগে বলছিল অরুণিমা সিনের কথা, পরিস্থিতির পা কেটে বাদ দিয়ে দিয়েছে, ও তারা ওই পা নিয়ে জিত পড়েছে যে আমি হিমালয় উঠে দেখিয়ে দেবো, এভারেস্টে উঠে দেখিয়ে দেবো। পা নেই, সে স্বপ্ন দেখতে পারেনি এভারেস্টে উঠে দেখিয়ে দেবো। কি অসম্ভব! স্মার্ট ভ্যালু করা কি তার থেকে কঠিন? আওয়াজ পাচ্ছি না। স্মার্ট ভ্যালু করা কি তার থেকে কঠিন? না, কঠিন না। তাহলে পা নেই, তারপরে উঠে বার করে দিচ্ছে। মানুষ যেখানে পা নিয়ে যেতে পারে না, লাশ পড়ে থাকে। আরো হীরা যখন ওঠে তখন দেখছে লাশ ঝুলে পড়ে আছে, ও বছর ধরে লাশ হয়ে পড়ে রয়েছে। ওখানে
ওখানে উঠতে গিয়ে, যেখানে উঠতে গিয়ে নিঃশ্বাস নিতে পারে না মানুষ, দম আটকে মারা যায় মাথা করে। যখন আমি সুইজারল্যান্ডে গেছিলাম 10,000 ফিটে উঠে গেছিলাম, 10,000 ফিটে উঠেছিলাম মাত্র 10,000 ফিটে উঠে আমি কেন, যত মানুষ যাচ্ছে সুন্দর রাস্তা বানানো 10,000 ফিট বড়, ওখানে গিয়ে ঠেলে বমি আসছে, আমি বলছি আমি আর উঠবো না। 10,000 ফিটে উঠতে এত সুন্দর রাস্তা সবকিছু তৈরি করা, সেখানে উঠতে আমার মাথা ঘোরাচ্ছে রীতিমতো, বমি পাচ্ছে, মনে হচ্ছে আমি সামলাতে পারবো না 10,000 ফিট উপরে। আর মানুষ কোথায় উঠে যাচ্ছে? ইজ দ্যাট ক্লিয়ার? ইয়েস অর নো? কি করে যাচ্ছে? পানি। সব মাইন্ডসেটের ব্যাপার আছে, সব মাইন্ডসেটের ব্যাপার আছে, মাইন্ডসেটের ব্যাপার বস, মাইন্ডসেটের ব্যাপার। শাহরুখ খানের ইন্টারভিউ দেখছি, ওখানে আনুষ্কা শর্মা বলছে যে শাহরুখ খান কেন শাহরুখ খান, সেটার মধ্যে আনুষ্কা শর্মা বলছে আমি চোখের সামনে দেখছি শাহরুখ খান এত খারাপ ভাবে ইনজিওর হচ্ছে বারবার, তারপরেও সেদিন তো রেস্ট নেবে না, এত বার ইনজিওর হওয়ার পরে তারপরেও এমন ভাবে অ্যাক্টিং, এমন ভাবে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছে, সে রেস্ট নিচ্ছে না। রোনাল্ডো খেলতে গিয়ে এমন মারাত্মক ভাবে অ্যাক্সিডেন্ট, এমন মারাত্মক ভাবে স্ট্রেচারে করে নিয়ে যেত, যে খোলাচ্ছে ব্যান্ডেজ করা, ওই মুহূর্তে দাঁড়িয়ে যখন ম্যাচ সামনে ওই আহত অবস্থায় নেমে গেছে মাঠে খেলতে, বলছে আমি খেলবো। ইচ্ছা আছে তো করে দেখাবে মানুষ, ইচ্ছা নেই কিচ্ছু করে দেখাতে পারবে, ইচ্ছা নেই কিচ্ছু করে দেখাতে পারবে। বিজনেস, কটা মানুষ বোঝে বিজনেস? আরে বিজনেস পেলে হবে না, থানায় ভরে দিলে হবে না। আরে বিজনেস মানে গুরুত্ব বুঝতে হবে, বিজনেস মানে কি। আরে চাকরি করতে লজ্জা লাগে না, তারা আবার বিজনেস করবে। মাইন্ড প্রোগ্রাম করবে, হচ্ছে চাকরি মাইন্ড প্রোগ্রাম হয়ে গেছে। আর লজ্জা লাগে না, চাকরি করতে লজ্জা লাগে না, লোকের আন্ডারে খাটবো লজ্জা লাগে না, লোকের আন্ডারে খাটবো লজ্জা লাগে না, মা বোন তুলে খিস্তি মারবে লজ্জা লাগে না, উত্তার মতো খাটাবে লজ্জা লাগে না, ওভার টাইম করে মাইনে দেবে না, কিছু বলার ক্ষমতা নেই, প্রফিট নিজে নেবে, স্যালারি দেবে, উত্তাকে হার দিচ্ছে এমন ভাব, উত্তাকে হার দিচ্ছে মানুষ খেতে, উত্তা বানিয়ে রাখছে একটা লাইফ, লজ্জা লাগে না। অবচেতন মন হয়ে গেছে, আনকনসিয়াসলি হয়ে গেছে, অবশ হয়ে গেছে। আমার মেন্টর আমাকে একটা কথা শিখিয়েছিল প্রথম দিন, উনি আমাকে বলছে বিকাশ জানি এই পৃথিবীতে অনেক কুষ্ঠ রোগীর পেশেন্ট আছে। কি বলছে এই সমাজে অনেক কুষ্ঠ রোগীর পেশেন্ট আছে। আমাকে বলছে কুষ্ঠ রোগী মানে বুঝিস? কি দাদা? বলছে কুষ্ঠ রোগী মানে একটা কুষ্ঠ রোগীকে দেখবি মাংস বলে বলে পড়ছে, তোর দেখে ব্যথা লাগবে, তোর দেখে গা শিরিয়ে উঠবে, ওর কিছু ফিল নেই, ওর ফিলিংসই নেই। আমাদের সোসাইটিতে অনেক কুষ্ঠ রোগীর পেশেন্ট আছে। তুই ভাববি না যে তোর কাজ সবাই বুঝবে, তোর কাজ সবাই বুঝবে না, 10 জনে 1 জন বুঝবে, 9 জন বুঝবে না। ওই কুষ্ঠ রোগীর পেশেন্টদেরকে দেখে ভয় পেয়ে যাস না, কারণ ওদের জীবন নেই, আর ওরা এমনি বেঁচে আছে, ওদের জীবন নেই, এটাই ফ্যাক্ট। এটা ক্লিয়ার কথা বলে দেওয়া ছিল। যেই বিকাশ ঘোষকে 10 জন মিলে ইনভাইটিং করেছে, সেই বিকাশ ঘোষ ওদেরকে চুক্তি চাটকা দিয়ে ভাবছে তারা কত বুদ্ধিমান। আমি ওখান থেকে একটা বাচ্চা ছেলে, এখানে আমি 200 টাকার জন্য এসেছি, তখন একটা বাচ্চা ছেলে আমাকে বলছে আমার বাবা এই করে, আমার বাড়ির অবস্থা এই খারাপ, আমি জীবনে কিছু করতে চাই, তুমি কি কিছু করতে যাও? তখন আমি বলছি ও তুই কি বান্ডির কোম্পানিতে কাজ করিস? ওই ছেলেটাকে এতটা অপমান করেছে আমি ওখানে বসে। কেন? আমাকে খারাপ কথা বলছিল? যেই কথা আমাদের জীবনে কেউ বলেনি ওই ছেলেটা বলেছিল। আমি কি ভাবলাম আমাকে মুরগি বানাচ্ছে, আমাকে বানাবে মুরগি, বান্ডি বানাবি তুই কে? আর গর্বের সাথে বলতাম, মনে হচ্ছে কত বড় সেনা। আবার ওকে বলছি গিয়ে বান্ডিকে বলবি আমার নাম, কত বাল ছিঁড়ে নিয়েছেন। কথা বলে পাচ্ছি? বাবা রিস্কা চালায়, সেই ছেলের ভাব কি? জীবনে আর উদ্দেশ্য নেই, সেই ছেলের ভাব কি? আমাকে মুরগি বানাবি? তাহলে আমি মুরগি না।
আমি মুরগি না? আওয়াজ পাচ্ছি না, হ্যাঁ কি না? আবার ব্যাপার আছে। ভারতবর্ষের আজকে রেকর্ড বলছে, ভারতবর্ষের আজকে রেকর্ড বলছে ইয়াং জেনারেশনের, ভারতবর্ষের যত ইয়াং জেনারেশন, ভারতবর্ষের যত ইয়াং জেনারেশন পয়সা কামায়, ইনকাম করে, তাদের কথা বলছেন। অনেকে তো আছে যারা কোনো পয়সা কামানোর রাস্তাই পায় না। স্বপ্ন দূরের কথা বস, আজকের দিনে দাঁড়িয়ে একটা চাকরি পাওয়া, একটা ইনকাম পাওয়া মানুষের স্বপ্ন হয়ে গেছে। ঠিক না বলি? সাকসেস মানে জানি না মানুষ। আজকে রোজগার পাওয়াটাও একটা বড় ব্যাপার। ভারতবর্ষের কোটি কোটি মানুষের কাছে আজকে কোনো রোজগার নেই। বলছে যারা রোজগার করে, ভারতবর্ষের আজকে অ্যাভারেজ ইনকাম কত ইয়াং জেনারেশনের? এই ফ্যাক্ট গুলো একটুখানি দেখে নেবো ভালো করে, চোখ কান খুলে যতটা নেওয়ার চেষ্টা করার করবো। ভারতবর্ষের আজকে ইয়াং জেনারেশনের অ্যাভারেজ ইনকাম বছরে 2,30,000 টাকা অ্যাভারেজ ইনকাম ভারতবর্ষে ইয়াং জেনারেশন। এবার এই অ্যাভারেজ ইনকামটা কি করে আসছে একটু দেখে নি। বলছে ভারতবর্ষের আজকে অ্যাভারেজ ইয়াং জেনারেশনের ইনকাম কত বছরে? লাউডলি কত? 2,30,000 টাকা। বলছে তার মধ্যে 50% ইয়াং জেনারেশন, ভারতবর্ষের 50% ইয়াং জেনারেশন যাদের ইনকাম বছরে 70,000 টাকার কম। ভারতবর্ষে যত ইয়াং জেনারেশন আছে তার মধ্যে 50% ইয়াং জেনারেশন ইনকাম বছরে 70,000 টাকার কম। 40% ইয়াং জেনারেশন যাদের ইনকাম বছরে 1.5 লাখ টাকার কম। অঙ্ক বলছে ভারতবর্ষের টোটাল 90% ইয়াং জেনারেশন ইনকাম 1.5 লাখ টাকার কম, মানে মাসে 10-12,000 টাকা ইনকাম ভারতবর্ষের 90% ইয়াং জেনারেশনের। ইজ দ্যাট ক্লিয়ার? কথাটা বোঝা যাচ্ছে হ্যাঁ কি না? 50% ইনকাম 70,000 টাকা কম, বছরে 70,000 টাকা মানে মাসে কত? 6,000 টাকা না। 50% ইয়াং জেনারেশন ইনকাম বছরে 70,000 টাকা কম, মানে মাসে 6,000 টাকা ইনকাম করে না। বাকি 40% ইনকাম কত বলছে? বছরে 1.5 লাখ টাকারও কম, মানে মাসে 12,000 টাকা ইনকাম করে না। দেশের 90% ইনকাম 20,000 নেই। বলছে 10% ইনকাম আছে ভারতবর্ষে, 10% ইয়াং জেনারেশন ইনকাম করে বছরে 50,000 থেকে 50 লাখ থেকে 1 কোটি টাকা। সরি ভুল বললাম, 5 লাখ থেকে 10 লাখ টাকা, 5 লাখ টু 10 লাখ। কত পার্সেন্ট? 10%। এদের বছর ইনকাম 5 লাখ থেকে 10 লাখ টাকা, মানে মাসে কত? 50,000 থেকে 1 লাখের মধ্যে। তাহলে ভারতবর্ষের 50,000 থেকে 1 লাখের মধ্যে কত লোক কামায়? ভারতবর্ষের 10% ইয়াং জেনারেশন কামায়, 10%। বলতে তার উপর একটা লেভেল আছে যেখানে 1% পড়ে, 1%, টোটাল ইন্ডিয়ার 1%, যাদের ইনকাম বছরে 30 লাখ টাকার উপরে, 30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা, 1% লোক আছে যারা বছরে 30 লাখ টাকা থেকে 50 লাখ টাকা কামায়। আর তার উপরে আছে 0.01%, তারা বছরে কামায় কত? তারা বছরে কামায় 5 কোটি টাকার উপরে, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, হিউজ ইনকাম। আমাদেরকে দেখে নিতে হবে আমাদের ফিউচার কি। এই ঘরে যতজন আমরা বসে আছি স্মার্ট ভ্যালু বাদে হচ্ছে, স্মার্ট ভ্যালু বাদে আমাদের ফিউচার কি? টপ 10% আসতে পারবো? কোন লেভেলে পৌঁছাবো? বছরে 70,000, বছরে 1.5 লাখ, বছরে 5 লাখ, 10 লাখ, না 30-50 লাখ, না 50 লাখ, 5 কোটি, 10 কোটি, 20 কোটি, কোথায়? এদের সবারটা এভারেজ করে বেরোচ্ছে বছরে 2.5 লাখ, এদের সবারটা এভারেজ করে। তার মধ্যে 50% এর তো ইনকাম বছরে 70,000 নেই, মানে মাসে 5,000-6,000 টাকা ইনকাম। বাকি 40% বছরে 1.5 লাখ টাকা, মানে 12,000, 10,000, 12,000 টাকা, মানে ভারতবর্ষের 90% এর ফিউচার নেই। এই ঘরে আমরা যারা বসে আছি আমরা কোন লেভেলটায় যেতে পারি? কোন লেভেলে যেতে পারি? আচ্ছা তোমার বয়স কত? তোমার পাশে কত বছর? কার হাত ধরে এসছো তুমি? কার টিমে তুমি?
একে জয়েন করেছে, এর এন্টারনেটে ঢুকবে না কিছু, যে জয়েন করেছে কেন জয়েন করেছে জানে না, এন্টারনেটে কিছু ঢুকবে না, চোখ মুখ করে দিচ্ছে এন্টারনেটে কিছু ঢুকে এরকম করে বসে রয়েছে, এন্টারনেটে কিছু ঢুকবে না, জানি না আমি কি করছি, কেন করছি, কি করতে হবে না করতে হবে। কিন্তু হ্যাঁ বাইরে বেরিয়ে ফালতু এটা বলতে পারো, এটা বলা সোজা, এটা বলতে গেলে আমার নলেজ লাগে না, কিন্তু বাকি কথা কি বলছে, কেন কোনো স্মার্ট ভ্যালু এন্টারনেটে ঢুকবে না, বলতে পারো ভাই, আমি তোমাদের পার্সোনালি বলছি না, কিছু করার নেই। আমার কথা বলে দেওয়া হচ্ছে হ্যাঁ কি না, এই স্ট্যাটিস্টিক্স গুলো বুঝবেই না। এবার এখান থেকে বেরোবে মিশবে কাদের সাথে, এখান থেকে বেরোবে মিশবে কাদের সাথে, কাদের সাথে মিশবে, কি বেরিয়ে আলোচনাটা কি করবে, এখান থেকে বেরিয়ে সারাদিন থাকবে কাদের সাথে, আলোচনাটা কি নিয়ে করবে, কি নিয়ে থাকবে, জীবনটা কি নিয়ে চলছে, গেম, ফেসবুক, মজা, মস্তি, পার্টি, পলিটিক্স, হ্যাঁ পিকনিক, মদ, গাঁজা, এক বলছে সাকসেসফুল মাইন্ড তৈরি করতে হবে, সাকসেসফুল মাইন্ড ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনে চলে না, বলছে এই দুনিয়াতে দুটো ক্যাটাগরি মাইন্ড হয়, একটা মাইন্ড কারা, একটা মাইন্ড হলো যারা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন চায়, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন মানে মজা কিসে আছে, মজা চাই, মজা, ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মজা, হ্যাঁ এসব ভালো লাগে না, মজা, কষ্ট করে ট্রেনিং দেব না, মজা চাই, মজা, মজা দরকার, 10 জনকে ইনভাইটিং করলে 10 জন না বলেছে খারাপ লাগছে, খারাপ লাগবে না, খারাপ লাগলে করবো না, খারাপ চাই না, মজা চাই, মাইন্ড প্রোগ্রামিং হয়েছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের জন্য, 20 টা নখ হবে, আরে 20 টা নখ হলে ব্যথা লাগে, ব্যথা লাগার কাজ করবো না, মজা, মজা কিসে আছে, মজা কিসে আছে, তাস খেলতে মজা আছে, তাস খেলতে, বাজে আড্ডা মারতে মজা আছে, ওইটা করবো। কেন লোক ফেলিওর হয়, কারণ লোকের মাইন্ড এইভাবেই প্রোগ্রামিং, কষ্ট করতে চায় না, ট্রেনিং নিতে গেলে পেশেন্স লাগে, 5 ঘন্টা এখানে বসে থাকা, অ্যাটেনশন দেওয়া, পেশেন্স লাগে, মাইন্ড তো অন্যভাবে হয়ে গেছে, মাইন্ড ভুল জায়গায় দৌড়াচ্ছে, পেশেন্স চাই না, অসুস্থ মাইন্ড চাই, অসুস্থ মাইন্ড, রিল দেখবো, রিল, পেশেন্স কোথায়, রিল, 2 সেকেন্ড রিল, ফাটাফাট মজা আসছে, এই তো লোকের নাচ দেখছি, হ্যাঁ দুটো একসাথে হতে পারে না বস, দুটো মাইন্ড একসাথে থাকতে পারে না একটা মাইন্ডের মধ্যে, একটা মাইন্ড হয় অন্যরকম হবে, আদারওয়াইজ অন্যরকম, কথাগুলো বুঝতে পারছি না, বুঝতে পারছি, দুটো মাইন্ড একসাথে হতে পারে না, সব মাইন্ডের ফাংশন, আড্ডাটা মারছি তাদের সাথে, আড্ডা মারছি, তারা কি নিয়ে গল্প করে, যাদের সাথে আড্ডা মারছি তারা কজন কুষ্ঠরোগীর পেশেন্ট না, সব কুষ্ঠরোগীর পেশেন্ট, কজন কোটি টাকা কামানোর কথা বলে, কজন ঘরের অভাবের কথা বলে, কজন জীবনে দাঁড়াতে হবে তার কথা বলে, কজন গাড়ি কিনবে কথা বলে, এই ঘর থেকে কিছু ছেলে সব কিছু ছেড়ে দিয়ে যখন স্মার্ট ভ্যালুর কোনো একটা ভালো সিনিয়রের সাথে এক জায়গায় পড়ে থাকে দীর্ঘদিন, সেই ছেলেটা তার মতো হয়ে যায়, তখন সে উল্টো পাল্টা জিনিস নিয়ে ভাবছে না, তখন সে ভাবছে আমিও 3 বছরের মধ্যে একটা গাড়ি নেবো, আমিও 5 বছরের মধ্যে ভবিষ্যৎটা বানিয়ে নিচ্ছে, কথা বলতে পারছি, একদম দৌড়াচ্ছি ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনের পিছনে। আমরা যদি একটুখানি নিজেরা বিচার বিবেচনা করি, আমরা দেখবো যে আমাদের সারাদিনে আমাদের মতো আমাদের বন্ধু বান্ধবদের কি কাজ সারাদিনে, এই ঘরে আমরা বসে আছি অনেক ট্রেনিং নিচ্ছে, আমাদের বন্ধু বান্ধবরা কোথায় আছে, কি করছে, ক্লাব, এক্স্যাক্টলি ক্লাব, গেম, দেখো আমাদের জীবনটা কিভাবে চলছে, ক্লাব, এক্স্যাক্টলি গেম, আর রিলস, প্রেম, নেশা, টিভি, নেটফ্লিক্স, পিকনিক, পুজো, ক্রিকেট, পলিটিক্স,
দাদাগিরি চলছে কি চলছে না? সারা দিন চলছে, সারা দিন এটাই চলছে, এতেই মজা আছে।